হায় রে দুর্ভাগ্য কপাল আমার, আমি হচ্ছি ধাত্রী মাগো। এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে বাচ্চাদের নার কাটাই আমার কাজ। তাই তো যেদিন পৃথিবীতে জন্ম হলো লক্ষ্মীন্দর, সেই সরকার সুতিকা ঘরে ছিলাম আমি। কিন্তু এই গোপন কথা আমি যে কারোর সামনে বলতে পারবো না। আমি যদি কোনোদিন কারোর সামনে বলে দিই, সেদিন নাকি আমি প্রাণে বাঁচবো না গো, আমি প্রাণে বাঁচবো না। বারবার আমার মনকে আমি বোঝাতে চাই, তবু আমার মন যে বুঝতে চাই না। ওই বুঝি পাঠশালা শেষ হয়ে এলো। লক্ষ্মীন্দর তো এই পথ দিয়েই যায় গৃহ মাঝে ফিরে। লক্ষ্মীন্দরকে দেখবার জন্য আমি প্রতিদিনই ছুটে আসি এই রাস্তার মধ্যে। তাই আমি এখানে বসে থাকবো। যদি একবার লক্ষ্মীন্দরের আমি দেখা পাই, তাহলে তার কাছে বদন দেখে আমার এই তাপিত হৃদয়খানা শীতল করবো। যাই যাই, ওই বৃক্ষের নিচে আমি বসে বিশ্রাম করে না কেন। ধাত্রীমা, ও ধাত্রীমা, কে লখায়? প্রণাম হইত চরণে ধাত্রীমা গো। আজ পাঠশালা থেকে ফিরে এসে আমি তোমার নিকটে এসেছি। তাই ধাত্রীমা, কেন এসেছো বাবা? আজ কেন এসেছি জানো ধাত্রীমা? আজ তোমায় যদি আমি এক মুহূর্ত না দেখি আমায় যে ভালো লাগে না ধাত্রীমা। আজ তুমি আমার ধাত্রীমা নও, যাকে দেবতা স্থানে বসে বারবার পুজো অর্চনা করা যায়। তুমি যে আমাদের দেবীতুল্য গো। লখাই রে, হ্যাঁ, তাই তো তোমাকে দেখবার জন্য প্রতিদিন আমি ছুটে আসি এই পথ মাঝে। ধাত্রীমা, একবার যদি আমি তোমার বদনে খানা দেখি, তাহলে আমার তাপিত হৃদয়খানা আমি শীতল করি রে লখাই। কি বলছো তুমি ধাত্রীমা? হ্যাঁ লখাই, হ্যাঁ। আজ আমার পথ চেয়ে তুমি এই জায়গায় বসে থাকো। তাই ধাত্রীমা, আমি তোমায় একটি কথা বলবো। কি কথা বলো? আজ কি কথা জানো ধাত্রীমা? আরে যতবারই আমি তোমার সম্মুখে আসি, ততবার তুমি আমায় থেকে কাঁদো কেন গো ধাত্রীমা? লখাই, বলো না গো। না রে বাছা না, সেই প্রশ্ন আমায় করিস নি। আমি এই প্রশ্নের যে উত্তর দিতে পারবো না রে লখাই। ধাত্রীমা, হ্যাঁ বাবা, কি বলছো তুমি ধাত্রীমা? আমি যে কোনোদিনই বলতে পারবো না যে আমি তোমাকে দেখে কাঁদি কেন। বলো না ধাত্রীমা, আমি যে এই কথা জানতেই হবে আমাকে। না, তুমি একটিবার বলো না গো। না, না। তোমার চরণে ধরে বলি ধাত্রীমা, তুমি এই কথা বলো না, আমায় দেখে কাঁদো কেন? তুমি একটিবার বলো না গো। চুপ করো লখাই, সেই প্রশ্ন তুমি আমায় করো না বাবা। ধাত্রীমা, আমি যে সেই কথা তোমাকে বলতে পারবো না। তোমাকে এত বোঝাও সত্ত্বেও তুমি এই কথা আমায় বললে না। তাহলে শোনো রেখো ধাত্রীমা, আমার বাণী, এই কথা যত করে তুমি বলবে না, আমি পাঠশালা আর কোনোদিনই যাবো না, কিছু আমি আর খাবো না। আমাকে যে এই কথা জানতেই হবে ধাত্রীমা। তুমি যখন বললে না আমাকে এই কথা, আমার গর্ভধারিণী মায়ের কাছে যাব, আমার গর্ভধারিণী মা সত্যই বলবে এই কথা। তুমি যখন বললে না ধাত্রীমা, আমি এই মুহূর্তে চলে গেলাম তোমার সম্মুখ থেকে। শুনে যাও একটিবার আমার কথা, শুনে যাও লখাই। হায় রে ভাগ্য, এই হতভাগী ধাত্রীর দুঃখ কেউ বুঝতে চাইলো না গো। একবারে দাঁড়া লখাই, একবার আমার কথা শুনে যাবো বাবা। দাঁড়া রে, দাঁড়া
দেখিব তো মারে লীলা তারা রে একবার আমার কথা শুনে যা খোকা। অনেক দেরি হয়ে গেল, আমি আর এই প্রথম আছে থাকবো না, ফিরে যাব আমার কুটির প্রাঙ্গণে। হয়তো আমার সন্তান গোপাল আমাকে না দেখতে পেলে হয়তো কাঁদাকাটি করবে, তাই আমি ফিরে যাই না কেন। এক দুই করতে করতে লক্ষিন্দর আমার অনেক বড় হয়ে গেল। জীবনে শুধু সারা জীবনের ভাবনা আমার লক্ষিন্দরকে নিয়ে। তাই ঠাকুরের কাছে আমি বারবার কামনা করি, হে ঠাকুর, তোমার কাছে চাইবার আমার কিছুই নেই, শুধু এইটুকুনি আমি তোমার কাছে চাইবো,
প্রাণাতিক রতন দুর্লভ যেন আমার সারাটি জীবন বুকের মানে আমার এই বুকেই থাকে। তাই সবে মাত্র হলো লক্ষিন্দর গেছে পাঠশালা। এবার শুধু স্নান করে ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে কিছু মুখে অন্ন তুলে দেব আমি। মা, ও মা, লখাই প্রণাম হই তবু চরণে মা গো। সুখী হো বাছা। কি হয়েছে লখাই? কি হয়েছে জানো মা? আমি প্রত্যেক দিন স্কুলে যাই, সেই পথমাথারে ধাত্রীমা আমায় জড়িয়ে ধরে কেন নয়নবাড়ি নিক্ষেপ করে গো মা। তুমি স্কুলে যাও, ধাত্রীমা তোমাকে জড়িয়ে ধরে কান্না করে? হ্যাঁ এর তো মানে আমি বুঝলাম না। মা গো, আমি ধাত্রীমায়ের কাছে জানতে চাইলাম, ধাত্রীমা আমায় কিছুতেই বললো না সে কথা, তাই আমি তোমার কাছে জানতে চাই মা। ধাত্রীমা তোমাকে দেখে কাঁদে, কিন্তু তুমি ওর কাছে জিজ্ঞাসা করার পরও ধাত্রীমা কিছু বলেনি মানে? না মা, সে কথা তো আমিও বলতে পারবো না মা বাবা। আমি এ কথা যে জানতে চাই, তুমি একটিবারে বলো না মা। আজ তুমি যদি এ কথা না বলো, আমি কোনোদিন আর আমি পাঠশালায় যাব না মা। কিন্তু ধাত্রীমা কেন বলে তোমাকে দেখে? আমি সেটাই যে ধাত্রীমাকে জানতে চাই, ধাত্রীমা যে আমায় বললো না। লখাই, ধাত্রীমা তোমাকে বলেনি ধাত্রীমা কেন কাঁদে? না গো, তাহলে তো এ নিয়ে স্কুলে কোনো তোমার যাওয়ার তো কোনো মানে হয় না বাচ্চা। তুমি কেন যাবে না স্কুলে? আমি যাব না মা। যতক্ষণ আমি এ কথার উত্তর জানতে পারবো না, ততক্ষণ আমি পাঠশালা কোনো দিনের জন্য যাব না মা। আমি জানি লখাই, তুমি জীবনে ভয় পেয়েছো, এই তো? হ্যাঁ গো মা, হ্যাঁ। তুমি এখনো পণ্ডিত হওনি লখাই। কি বলছো তুমি মা? 64 দিন বিদ্যাস পারদর্শী হতে তোমার অনেক সময় আছে লখাই। মা গো, ধাত্রীমা কেন কাঁদে সেই প্রশ্ন তুমি আজকে আমাকে করেছো। হ্যাঁ আমি তোমার গর্ভধারিণী মা, কিন্তু আমার চেয়েও ওই ধাত্রীমা তোমাকে বেশি ভালোবাসে, এ তো আমি মেনে নিব না। যাকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করলাম, সেই সন্তানের প্রতি আমার যতটা ভালোবাসা, তার চেয়েও বেশি ভালোবাসা একটি ধাত্রীমা। না না, এর একটি ব্যবস্থা আমাকেই করতে হবে। আমি তোমার পিতার কাছে যাব লখাই। তাই হবে মা গো, তোমার পিতার কাছেই যাব। তাই হবে। বলছি শুরু হতে চলেছে চম্পলার রাস শোভা। সপ্তম প্রহরীগণ, সবাই প্রবেশ হচ্ছে মহামান্য মন্ত্রী মশাই। সপ্তম প্রহরীগণ, এবারে রাজসভায় প্রবেশ হচ্ছে সেনাপতি মহাশয়। সপ্তম প্রহরীগণ, এই মুহূর্তে প্রবেশ হচ্ছে কোটেশ্বরে ভোজ্য অধিপতি চাঁদ সদাগর। কক্ষমণি বলো চাঁদ। অভিশংসিত এই চম্পলার সংবাদ আপনার কাছে কিছু রয়েছে? এই চম্পলারের সংবাদ রয়েছে চাঁদ। ঈশ্বরের আশীর্বাদে চম্পলার ঘরে প্রজাবিন্দু সবাই সুখে শান্তি রয়েছে। প্রত্যেক প্রজাবিন্দু শুধু মঙ্গল কামনা করে
এই চম্পলা নগর অধীশ্বর যেন সর্বদাই বেঁচে থাকে, সর্বদাই যেন আমাদের সেবা করে, জীবনটা যেন আমাদের ধন্য হয়ে ওঠে। তা যদি হয় সেনাপতি, বলুন মহারাজ। আমি জানতে চাই তোমার নিকট এই মাঠ আমার পুত্রের সংবাদ। পঞ্চমঠ পাঠশালায় গিয়েছে বিদ্যা অর্জন করিব। নিশ্চয় মহারাজ, লক্ষিন্দরকে পাঠশালায় পাঠিয়েছিলাম শুধুমাত্র লেখাপড়া শেখার জন্য। সে লক্ষিন্দর পাঠশালায় গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু তাই নয়, অস্ত্রবিদ্যায় তাকে আমি পারদর্শী করেছি। এমন একজন তৈরি করেছি যে আপনার অবর্তমানে ওই চম্পকনগর সিংহাসনে বসে চম্পকনগর রাজ্য পরিচালনা করবার সমর্থন করবে। হবে না, হবে না বেনে। তোমার সেই মনে আশা পূর্ণ হবে না। বৌঠা। আপনাদের কারো সেই মনে আশা পূর্ণ হবে কিন্তু না। আপনি কি বলছেন? কেন বৌঠা? কেন? সেই কথা আমি বলার জন্যই এসেছি। শালুকা, হ্যাঁ গো বেনে। তুমি আমার ছি 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 ছি, রাজ কাছারিতে বিচার আলোয় এমন কি সবই চোখে নিয়ে এসেছো? আশা যদি আমার অপরাধ হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই অপরাধ তো তোমার অবশ্যই, কিন্তু কিন্তু আমি কেন এসেছি বেনে জানো? কেন 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 ফিরে এসেছে দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দর পাঠশালায় যায়নি সে। কোথায়? সে রাজপ্রাসাদে ফিরে এসেছে। সে আর লেখাপড়া কোনোদিনের জন্য পড়বে না। কেন করবে না জানো? কিন্তু কেন 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 প্রতিদিন স্কুলে যাওয়ার সময় রাস্তায় ধাত্রীমা তাকে দেখে বারবার কান্না করে, তাকে বুকে জড়িয়ে ধরে শুধু বারবার বলে লক্ষিন্দর তার বলে আপনজন, লক্ষিন্দরকে ছাড়া সে বলে বাঁচবে না। কিন্তু আমি তার গর্ভধারিণী মা হলেও আমার চেয়েও বেশি ভালোবাসে ওই ধাত্রীমা। টেনে গো, লক্ষিন্দরের একটাই প্রশ্ন, কি কেন ধাত্রীমা আমার চেয়ে বেশি ভালোবাসে? শালুকা, এই প্রশ্নের উত্তর যতদিন সে না পাবে ততদিন স্কুলে যাবে না, এমনকি কি সে মুখে অন্ন তুলে দেবে। শালুকা, কি বললে তুমি, কি বললে? এইটুকু দুধের সন্তান প্রতিজ্ঞা করেছে, সেই কথা যদি জানতে না পারে সেই মুখে অন্ন তুলে কাকু বলে এটি হচ্ছে আমাদের, আমরা অপমানিত হয়ে যাব ওই ধাত্রীর নিকটে। এ তো অপমান, অপমানের তো কথা। আমার চেয়ে বেশি ভালোবাসবে ওই ধাত্রীমা কেন? শালুকা, আমি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। সত্যি মহারাজ, আজকের দিনে এই রাজমাতার থেকে লক্ষিন্দরকে বেশি ভালোবাসে ধাত্রীমা, এই কথাটা একটুবার ভেবে দেখলে হয় না? তা অবশ্যই। আমি একটা কথা বলি বেলে, কি এর একটা ব্যবস্থা করো। তাও যদি হয়, যতক্ষণ পর্যন্ত এর ব্যবস্থা না হবে লক্ষিন্দর মুখে অন্ন তুলে দেবে কিন্তু না। তোমায় যে তোমার সে ছুটে যেতে হবে লক্ষিন্দরের নিকটে। যাও, এই মাঠে লক্ষিন্দরকে বুঝিয়ে বলো, তার সুব্যবস্থা আমরা করব। বেনে, আমি লক্ষিন্দরকে অনেকবার বুঝিয়েছি, কি? সে আমার কোনো কথা শুনছে না। সে বারবার একই প্রশ্ন করে, মা কেন ধাত্রীমা বারবার আমাকে দেখে কাঁদে? কেন তোমার চেয়ে বেশি ভালোবাসে ধাত্রীমা? এর উত্তর যদি সে না পায় পাবে মুখে অন্ন তুলে দেবে না। পাবে শালুকা, পাবে। এই চম্পলার অধীশ্বর যন্ত্রে রয়েছে, নিশ্চয়ই পাবে। তাহলে বেনে, আজকের মতো তোমার এই সভা থাক, আগে ধাত্রীমার ব্যবস্থা করা হোক। হবে বৌঠান, হবে। তা যদি হয়, কাকুমণি চাঁদ, আর বিলম্ব কেন? এই সংবাদ যখন আমাদের খণ্ডে এসেছে, তাহলে আর বিলম্ব নয়। এই মঠে সেনাপতি মহাশয়, এই মঠে সরে যাও সে ধাত্রী মায়ের গৃহে। ধাত্রী মাকে নিয়ে এসে আমার চম্পলার প্রাসাদে আমি জানতে চাইব আমার পুত্র লক্ষিন্দরকে দেখে নিত্যদিন কেন ওই নয়নের জলে নিক্ষেপে। বেশ মহারাজ, আপনার আজ্ঞা আমার শিরোধার্য। এই মুহূর্তে ছড়ে যাবো ওই দোলা, ওই সে ধাত্রীমার কুঠিরে। ধাত্রীমাকে যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো আমি এই রাজপ্রাসাদে। যাও সেনাপতি, যাও, অতি সত্য ছুটে যাও। প্রণাম মহারাজ। জানতেই হবে কেন ধাত্রী মাতা তাকে ভালোবাসে, লক্ষীকে কেন ভালোবাসে। চল, ওই কাকুমণি, সেনাপতি চলে গেল, অপেক্ষা করো। তাই হবে। অপেক্ষা করি আমরা, যতক্ষণ পর্যন্ত ধাত্রী মাতা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা সেই সংবাদ হয়তো তা যদি হয়, এই
মতে সভা ভঙ্গ করলাম। ধাত্রী মা আসলে সকলে জানতে পারবে কি লক্ষিন্দরকে দেখে কেন নিত্যদিন চোখের জল। বেশ। গোপাল, গোপাল, ওরে খোকন সোনা, মাকে ছেড়ে কোথায় গেলি? মা, ও মা, মা, গোপাল, মা গো, আজকে তুমি কোথায় থাকো বলো তো মা? আমার যে বড় খিদে পেয়েছে মা। গোপাল রে, মা, তুমি মা মা বলে মায়ের কাছে খাবার চাইছো, মা গো, কিন্তু আমি এমনই হতভাগিনী মা। কি দেব রে গোপাল? আমি তোমায় কি খেতে দেব? ও মা, আমাদের ঘরে কিছুই খাবার নেই রে গোপাল। মা গো, আমি যেন খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা। ওরে চুপ কর গোপাল। আই আই রে মানে, আচ্ছা আমি তোর মস্তকে হস্ত বুলিয়ে তোকে ঘুম পাড়িয়ে দেব রে। অমন করে আর কাঁদিস না মায়ের কাছে, কাঁদিস নে বাবা। ঘুমা ওরে খোকন সোনা, মা, ঘুমা মায়ের কোলে। গোপাল রে, ঘুম পেলে যদি একটু শান্তি পাস, তোর ক্ষুধার্ত যদি একটু দূরে যায়, তুই একটু ঘুমিয়ে যা গোপাল। ঘুমাও রে খোকন সোনা, ঘুমাও মায়ের কোলে। ঘুমাও রে খোকন সোনা, ঘুমাও মায়ের কোলে। গোপাল রে, আমার খেতেছে মাকে আর ছোট করিস না রে গোপাল। ঘুম পাড়ানি গান শোনাবো, আরে ঘুম পাড়ানি গান শোনাবো। ঘুমাও মায়ের কোলে, ঘুমাও মায়ের কোলে। ঘুমাও ওরে খোকন সোনা, ঘুমাও মায়ের কোলে। ঘুমাও রে খোকন সোনা, ঘুমাও মায়ের কোলে। ঘুমাও রে খোকন সোনা, ঘুমাও মায়ের কোলে। দেখতে দেখতে যেন সমস্ত চম্পকনগর যেন হইচই পড়ে গেছে। তবে যাবি না কেন, যে লক্ষিন্দর শেষ বংশের প্রতি সে আজকে অনাহারে রয়েছে। তাই এই মুহূর্তে মহারাজের আদেশ অনুযায়ী ধাত্রীমাকে যেভাবে হোক না কেন ছলে বলে আমাকে সে রাজসভায় নিয়ে যেতে হবে। ওই তো সম্মুখে দেখতে পাচ্ছি আমি ধাত্রীমার কুঠির। আমি ডাকি না কেন, বলি ধাত্রীমা, বলি ও ধাত্রীমা। কে কে আমায় ধাত্রীমা বলে ডাক দিচ্ছে? আমি চম্পকনগরের সেনাপতি বীর সিংহ। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এসেছি। সেনাপতি মশাই, বলো। কি মনে করে আমাদের কুটিরে এসেছেন আপনি? শোনো ধাত্রীমা, তোমাকে এই মুহূর্তে যেতে হবে ওই রাজসভাতে। ওই রাজসভায় তোমাকে ডাকা হয়েছে। আমাকে ডাকা হয়েছে? হ্যাঁ ধাত্রীমা। কিন্তু
মহারাজ তো কোনোদিন আমাকে ডেকে পাঠায়নি, আজকে কেন ডেকে পাঠিয়েছে? না না, আমি কিছু বুঝতে পারছি না। আমি জানি না ধাত্রীমা, তবে তোমাকে যাওয়াটা বিশেষ প্রয়োজন। না, আমি যেতে পারবো না সেনাপতি মশাই। কি বলছো তুমি? সন্তান যে ঘরে ঘুমিয়ে রয়েছে, ক্ষুধারে জ্বালায় ছটফট ছটফট করছে, আমি মা হয়ে পারিনি কিছু খেতে দিই। ও ধাত্রীমা, কেন বুঝতে পারছো না? কেমন করে সন্তানকে রেখে আমি আপনার সঙ্গে যাব ওই প্রাসাদে? ধাত্রীমা, মহারাজ সবে মাত্র দক্ষিণ বাটন থেকে বাণিজ্য করে ফিরেছে। সন্তান হওয়ার পরও হয়তো আপনাকে কোনো কিছু দিতে পারি, অনেক ধন রত্ন আপনাকে দান করতে পারি, এই জন্য হয়তো ডাকতে পারি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। আমি একটু আমার খোকন সোনাকে জাগিয়ে দিই। গোপাল, গোপাল রে, ওরে খোকা একবার জেগো। মা, মাগো, গোপাল রে, তুমি আমার জন্য খাবার এনেছো মা? সেনাপতি মশাই আমাদের কুটিরে এসেছে, মহারাজ নাকি আমাকে ডেকে পাঠিয়েছে। আমি যদি সেখানে যাই, হয়তো মহারাজ তোর জন্য অনেক খাবার দেবে। না মা, না, তুই কাঁদিস নি বাবা, তুমি যেও না মা। গৃহমাঝি থাক খোকন সোনা, আমি যাবো আর এই মাত্র ফিরে আসবো। মাগো, তুমি আমাকে একা বাড়িতে রেখে চলে যাবে মা? খোকারে, আমার যে মনে বড় ভয় হয় মা। আমি সেখানে না গেলে যে কিছু খাওয়ার আনতে পারবো না। মহারাজকে বলে তোর জন্য অনেক খাবার নিয়ে আসবো। আমার না, আমার খাবারের প্রয়োজন নেই মা। ধাত্রীমা, সেনাপতি মশাই, বিলম্ব করো না। আমার সন্তান যে আমাকে যেতে দিতে চাইছে। গোপাল, চিন্তা করছো কেন? রাজপ্রাসাদে যখন তোমার মা যাচ্ছে, হয়তো অনেক কিছু মহারাজ দান করতে পারে, তোমাদের অভাব দরিদ্রতা দূর হয়ে যাবে। তাই একটিবার কষ্ট হলো তোমার মাকে যেতে দাও। না গো সেনাপতি মশাই, ওগো মা, আমার মন যে বড় কুগাই মা, তুমি যেও না মা, তুমি যেও সেনাপতি না। মশাই, আমি যেতে পারবো না গো। ও ধাত্রী, আমি আমার খোকন সোনাকে রেখে কিছুতেই আমি যেতে কিন্তু পারবো না। মহারাজ যেখানে আদেশ করেছে, তবু আমি যাবো না। একটিবার কি ভেবে দেখেছো যে মহারাজের আদেশ যদি অবমাননা করো, তাহলে কঠিন থেকে কঠিন তোমার শাস্তি হবে। আমি জানি গো সেনাপতি মশাই, কিন্তু কেমন করে আমার খোকন সোনাকে ছেড়ে আমি যাব? আমি কিছুতেই যাব না গো। ধাত্রীমা, আমি যেতে পারবো না। যে ঘাট তুমি ধাত্রীমা, বয়স মিথ্যা, আমি তোমার প্রতি কোনো হাত তুলতে চাই না, কিন্তু কিন্তু তোমাকে যেতে হবে রাজপ্রাসাদ। না, আমি কিছুতেই যাব না সেনাপতি মশাই। কি বললে? আমি যাব না। যাবে না? না, যদি স্বেচ্ছায় না যাও, জোর পূর্বক ভাবে তোমাকে নিয়ে যাব আমি রাজপ্রাসাদে। সেনাপতি মশাই, কিন্তু আমার তো এই দুধের বালককে ছেড়ে কি করে যাব? ও ধাত্রীমা, এখনো বলছি যাবে কিনা, না হবে কিনা, না সেনাপতি মশাই, হবে কিনা? আপনি আমার মাকে ছেড়ে দিন। ছেড়ে দাও গোপাল, এই মুহূর্তে তোর মাকে ছেড়ে দে। এই! গোপাল! ওরে খোকন, একটু বুঝার চেষ্টা করে বাবা। বারবার কাঁদিস না। তুই একটু অপেক্ষা কর বাবা, তুই একটু অপেক্ষা কর। ভয় পাস নি গোপাল, তোর মা নিশ্চয়ই ফিরে আসবে, শুধু রাজপ্রাসাদে যাবে আর ফিরে চলে আসবে। চলে এসে ধাত্রীমা, তাই চলুন, চলুন সেনাপতি মশাই। মাগো, আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ মা। মা, গোপাল, অমন করে আর কাঁদিস নি বাবা। নইলে চল বুঝি খেয়ে। যেও না মা। আমি অতি শীঘ্রই ফিরে আসবো গোপাল, আমি অতি শীঘ্রই ফিরে আসবো। মাগো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমার যে মনে বড় কুগাই মা। বারবার যেন মনে হয় আমি তোমাকে আর মা ডাকতে পারবো না মা। তুমি যেও না মা।
মহারাজের জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক। সেনাপতি বলুন মহারাজ। কিন্তু ধাচ্ছি মকুত এই তো ধাত্রী আমি এসেছি মহারাজ, প্রণাম আপনার চরণে। মঙ্গল হোক। কিন্তু মহারাজ, এইভাবে তো আমাকে এই চম্পকের রাজসভায় কোনোদিন ডাকা হয় না। তো সত্য আজ কেন ডেকে পাঠিয়েছেন মহারাজ? সে দেখো সকলে চামতলারি প্রতিবাসীগণ তোমার মুখের বাণী শ্রবণ করবে বলে সকলে আসনে গ্রহণ করে রয়েছে। শুধু তারা নয়, আমিও রয়েছি। কিন্তু কেন, কেন মহারাজ? কিন্তু তার আগে কথা দাও, এই রাজসভার মাঝে যাহা বলিবি সত্য বলিবি। আমি কথা দিচ্ছি মহারাজ, আমি সত্য ছাড়া মিথ্যে বলতে পারবো না। তাও সত্য? তাহা যদি হয়ে থাকে তাহলে বলো তো হচ্ছে মা, আমার পুত্র শ্রীমান দুর্লভে লক্ষেন্দর যখনই এই রাত প্রাসাদ হইতে পাঠশালায় যাই বিদ্যা অর্জন করি বলে, তুমি নাকি আমার পুত্র লক্ষেন্দরকে দেখে প্রত্যেকে দিনে চোখের জল এভাবে বতমা ঝরে। মহারাজ গো, আমি আপনার চরণ ধরে বলছি, আপনি আমায় সেই প্রশ্ন করবেন না। আমি যে পারবো না বলতে, কেন? আমি বলতে পারবো না গো মহারাজ। কিন্তু কেন বলবে না? আরে মা, কেনই বা তুমি আমার পুত্রকে দেখে তোমার এই চোখের জলে ঝরে? তবে নাকি আমার পুত্র যেদিন ভূমিষ্ঠ হয়েছিল চম্পলার ভিড়ে মাটিতে, সেদিনকে তোমার পাওনা কমে দিয়েছে বুঝি? না না মহারাজ, না, আপনি সেই কথা বলবেন না। আপনি যে আমাকে পাওনা দিয়েছেন, অনেক পেয়েছি, তা পেয়ে তো আমি সন্তুষ্ট হয়েছি গো মহারাজ। কিন্তু কেন কেন আমার দাদু ভাইকে দেখে ওই প্রথম মাছের নয়নবার নিক্ষেপ করো? মন্ত্রী মশাই, বলো না গো। আপনিও আমাকে সেই প্রশ্ন করছেন? হ্যাঁ, প্রশ্ন বারবার মনে জাগে আমাদের। কি দাদু করে ভাই আমার বলবো? কি করে বলবো গো মন্ত্রী মশাই? আমি যে সেই কথা আপনার সামনে বলতে পারবো না গো। কিন্তু জানো ধাত্রীমাতা, এই কথা শ্রবণ করতে আমার দাদু ভাই অন্ন জল গ্রহণ করে। আমরা অবাক হয়ে গেছি, যে মাতা 10 মাসে 10 দিন উদর ধারণা করে অতি কষ্ট করে আমার দাদু ভাইকে জন্ম দিয়েছে, সেই দাদু ভাইকে দেখে তুমি কাঁদো কেন? সেই দাদু ভাই মাতৃস্নেহ থেকে বঞ্চিত কেন? ধাত্রীমাতা কেন? মন্ত্রী মশাই, বারবার সেই প্রশ্ন করে আমার মনকে আর দুর্বল করে দেবেন না। শুধু তাই জানতেই, সেই কথা জানতেই আজকের এই রাজসভা। হ্যাঁ তাই না, বলো। না, আমি পারবো না মন্ত্রী মশাই, আমি পারবো না। তাহলে কি বুঝবো লক্ষিন্দরের প্রতি তোমার কোনো লোভ রয়েছে? না, তাহলে কি বুঝবো লক্ষিন্দরের ধনরত্নের প্রতি তোমার লোভ রয়েছে? না গো সেনাপতি, না। কেন লক্ষিন্দরকে নিয়ে তুমি কাঁদো? এই প্রশ্নের উত্তর তোমাকে এই সভা মাঝে দিতে হবে। আমি কিছুতেই দেব না। দিতে তো তোমাকে হবে। দাঁড়াও তোমরা সকলে, আমি জানি হচ্ছে মা নিশ্চয়ই বলবে। বলো বলো মা, বলো। এই মুহূর্তে বলি ফেলো। মহারাজ গো, আর আপনি আপনার দুটি পায়ে ধরে বলছি গো মহারাজ, কি? আমি কিছুতেই বলতে পারবো না সেই কথা। আপনি আমায় ক্ষমা ও ছেড়ো। কাকুমণি, আমি জানি ছোট জাতিরা লোভে লালস অন্তরে জেগে উঠেছে বলে, তাই আমার মুখ চোখে রেখে তারা মায়ার মন্ত্র করে রেখে আমার ঘরের রাত্রে লোভে লালস বেড়েছে। সেনাপতি মহাশয়, এই মুহূর্তে তার মুখ থেকে যদি কথা বলতে হয় তাহলে চলাও তার বেসতে যাব। এই চাবকের আঘাতে ঠিকই কথা বেরিয়ে যাবে। না, না, এখনো বলছি বলে ফেলো। না সেনাপতি
মশাই তুমি লক্ষ্মীন্দরকে নিয়ে কথা আমাকে বলো। আপনি মারবেন না বলো ধাত্রীমা, ওই চাবুকের আঘাত যে আমি সইতে পারবো সইতে তোমাকে হবে না যতক্ষণ অব্দি তুমি না বলবে এই চাবুকে রাখা চলবে। বলো 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 বলো। আমি আমার মানুষ পেলাম না রে যে আমারে ব্যথা দিল না হায় গো, ব্যথা দিল না আমি নয়ন জলে মুখ ভাসালাম নয়ন জলে মুখ ভাসালাম কেউ আমারে মুছে দিল না হায় গো, মুছে দিল না আমি আপনাকে পায়ে ধরে বলছি গো জানতেই হবে। আমাকে ছেড়ে দিন। আমি পারবো না বলতে, আমি পারবো না। বলো ধাত্রীমা, ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে মাগো তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে আমি আপনার পা ধরছি, আমাকে ছেড়ে দিন। বলো তুমি বলো কেন লক্ষ্মীন্দরকে দেখে নয় নিক্ষেপ করো। মনে দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে মাগো তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে আমি তোমার গরিবে জন্ম নিয়ে বলো আমি তোমার গরিবে জন্ম নিয়ে তোমায় চিনলাম না হায় গো, তোমায় চিনলাম না আমাকে ছেড়ে দে আমি তো কিছুতেই সহ্য করতে পারছি না গো আমাকে ছেড়ে দাও মারবেন না গানের সুরে বনের পাখি উড়ি নাই আকাশে কি যেন কি বলে বাতাস আমায় ভাসে বলো ধাত্রীমা, মহারাজ বলো বলো একেবারে বলো। আমাকে ছেড়ে দিন মহারাজ ছেড়ে তো দেবো, বলে ফেলো। বলো না, বলো। গানের সুরে বনের ধাত্রীমা। পাখি ওরে নাই আকাশে কি যেন কি বলে বাতাস আমায় ভাসে বলো ধাত্রীমা। তরু লতা দুঃখ বোঝে বনে তরু লতা দুঃখ বোঝে মানুষ বোঝে না হায় গো, মানুষ বোঝে না আমি আমার
এলো না। হচ্ছে মা, কি হলো বলো? মহারাজ গো, কি বলবো আপনার কাছে? সেই কথা বলতে গিয়ে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, ক্ষতি? আমি কথা দিলাম তোমার যদি কিছু হয় তাই দায় দত্ত আমি নেব। বলো। না, আচ্ছা মায় মারতে মারতে মেরে ফেলুন, তবু আমি বলতে পারবো না, আমি কিছুতেই বলবো না, আমি কিছুতেই বলবো না। তোমায় যে বলতে হবে ধাত্রীমাতা, সেই কথা না জানা পর্যন্ত আমরা তোমায় ছেড়ে দেবো না। একবার বলো। মন্ত্রী মশাই, হ্যাঁ, আপনিও সেই কথা বলছেন? সেই কথা জানতে চাই ধাত্রীমা। বলো। আমি আপনাদের কোনোদিন সর্বনাশ চাইনি গো মহারাজ। সর্বনাশ? তাহলে আমি আপনাদের ভালোই চেয়েছিলাম। তাহলে শুনুন সেই পুরনো দিনের ঘটনা। কোন দিনের ঘটনা? যেদিন লক্ষ্মীন্দর সতিকা ঘরে মা সনেকার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছিল, তারপর? সেই সতিকা ঘরে আমি ছিলাম গো বাবু। তা তো অবশ্যই। রানীমাকে রক্ষা করার জন্য আমি ছিলাম সেই ঘরে। তাহা তারপর? যখন লক্ষ্মীন্দর ভূমিষ্ঠ হলো, স্বর্গ হতে নেমে এসেছিল সেই বিধাতা। বিধাতা? শুনুন হে চম্পলারি মতি বসে গো, আজ নাকি বিধাতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এক ধাত্রী মায়ের সঙ্গে। তারপর তারপর? না মহারাজ না, আর জিজ্ঞাসা করবেন না, আমি বলতে পারবো না। আজ বলতে আমার বড় ভয় করছে গো। ভয়? সেই কথা বললে হয়তো আমি প্রাণে বাঁচবো না গো। বাঁচবে 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 ধাত্রী মা, নিশ্চয়ই বাঁচবে। তোমার যে কে ক্ষতি করবে এই মুহূর্তে কেউ চম্পলায়নি। তবে তারপর বিধাতার সঙ্গে তোমার যখন সাক্ষাৎ হয়েছে, তাহলে আর কি হয়েছে নিশ্চয়ই বলতে পারবে। তাহলে শুনুন মহারাজ, বলো বলো বলো। আমি আপনাকে বলছি, বিধাতার যখন সঙ্গে সাক্ষাৎ হলো আমার, লক্ষ্মীন্দরের ললাটে লুফন করে চলে যাচ্ছিল। এটি সময় তার সঙ্গে সাক্ষাৎ হয়ে আমি তার চরণ দুটি আগলে ধরলাম। বাহ, বললাম, বলুন কি? বলুন আপনি কে, রাতের অন্ধকারে কেন প্রবেশ করেছেন এই সতিকা ঘরে? ঠিক। সে পরিচয় দিল সে নাকি বিধাতা। আমি জানতে চাইলাম, বিধাতা গো, লক্ষ্মীন্দরের কি ললাট লেখা সমাপ্ত হয়ে গেছে? বলল হ্যাঁ, সমাপ্ত হয়ে গেছে ধাত্রীমা। তারপর? লক্ষ্মীন্দরের ললাটে লিখনে লিখেছে সেই কথা আমি জানতে চাইলাম। তারপর বারবার অনুরোধ করার পরে আমাকে বলেছিল বিধাতা, কি? লক্ষ্মীন্দর নাবালক থেকে যখন শোবালক হবে, দ্বাদশ বছরের মধ্যে লক্ষ্মীন্দরের লেখাপড়া, দ্বাদশ বছরের মধ্যে লক্ষ্মীন্দরের হবে বিবাহ। বিবাহ? তারপর? মহারাজ গো, কি? সেই কথা বলতে যে গলা আমার শুকিয়ে যাচ্ছে। না 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 না। একটু আপনি জল দিন না আমাকে। জল তো দেবো, আমি জল পিপাসা পেয়েছি, একটু জল দিন না। কিন্তু সেই কথা না বলার শেষ হলে যে তুমি এক ফটো জল পাবে না। বলো বলো সেই বলো। কথা বললে আপনি কি আমায় জল খেতে দেবেন? অবশ্যই। লক্ষ্মীন্দরে নাকি ওই বিয়ের বাসর ঘরে, আমি কিছুতেই বলতে পারবো না, আমি পারবো না মহারাজ, বলো, আমি কিছুতেই বলতে পারবো না। বলো ধাত্রীমাতা, বলো। সেই কথা বলতে গিয়ে যে আমার পা থেকে মৃত্তিকা সরে যাচ্ছে, অপর থেকে হাত ছাড়ে দিয়ে কে যেন আমায় ডাকে দিচ্ছে, আমি বলবো না মহারাজ। কেউ নেই কেউ নেই কেউ নেই। সকলে সম্ফলারে পদে বাসে গণে তোমার এবং এই শ্রাবণে করার জন্য সকলে আসন গ্রহণ করে রয়েছে। বলো বলো ধাত্রী মা, তোমায় বলতে হবে তারপর এমন বিয়ে হওয়ার পরে কি হবে লক্ষ্মীন্দরে, তুমি প্রকাশ করো। বিবাহের পর
সেই বিবাহের বাসর ঘরে বাসর ঘরে তারপর লক্ষ্মীন্দরের লক্ষ্মীন্দর আমার চারিদিকে যেন অন্ধকার হয়ে আসছে। আমি কিছু দেখতে পাচ্ছি না গো সেনাপতি মশাই, আমি কিছু দেখতে পাচ্ছি না মহারাজ, আমি বলতে পারি না। বলো বলো বলো। সেই দিন লক্ষ্মীন্দরের বিয়ের বাসরে হবে সর্বঘাতী মৃত্যু। আচ্ছা, আমার পা থেকে মৃত্তিকা গেল কেন সরে সরে যাচ্ছে? কে যেন আড়াল থেকে আমায় হাত চাপিয়ে ডাকছে। ফাতিমা, তুমি একবার চলে এসো। কি মহারাজ, মন্ত্রী মশাই, সেনাপতি যেন বলতে বলতে হচ্ছে মা শিলা হয়ে গেল। না না না, কিন্তু হচ্ছে মা তো বলেছিল চলে নাকি ঘরে রয়েছে শিশু সন্তান একই গোপাল। হ্যাঁ গোপাল, কিন্তু গোপালই যদি জানতে চাই আমরা। কি আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না চাঁদ, আমি বলতে পারবো না গোপালের মা কোথায় আছে। কিন্তু গোপাল তো অসুস্থ হয়েছিল, যদি কোনো মতে গোপাল যদি এই রাজসভায় এসে যায় তাহলে তো তার মাকে দেখে গোপাল বড় কান্নাকাটি করবে মহারাজ। সত্য ওই তো মা 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 গো ও মা মা, এটি সেনাপতি মশাই, আমার মা কোথায়? আপনি যে আমার মাকে নিয়ে আসলেন, আপনি যে বললেন আমার মা আমার জন্য খাবার নিয়ে আসবেন, কোথায় বললেন না সেনাপতি মশাই? বলেছিলাম গোপাল, বলেছিলাম, কিন্তু না না, আমি এই কথা তোকে বলতে পারবো না গোপাল। আপনি বলুন না আমার মা কোথায়? আমার মায়ের জন্য যে আজকে আমার মন বড় কেঁদে কেঁদে উঠছে। মাকে দেখার জন্য মন বড় খারাপ করছে, তাই না গোপাল? এই তোর মাকে দেখলে তোর সকল দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু তাই হয়, তাহলে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, ওই 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 তোর মা গোপাল। মা, না, এ হতে পারে না। মা! ওগো, মা, কি হয়েছে? এটি দেখবে না, বাবা, বাবা। মা? ও মা, মা, কথা বলো না। ও মা! গোপাল, তোরে মাঝে হারি কথা বলবি না গোপাল। তোরে মা সারাটি জীবনে তোকে ছেড়ে এই লোক থেকে বড় লোকে কবলে করেছে। আপনি আমার কথা বলবেন না, বাবারে। আমার মার কিছু হতে পারে না। ও মা, বাবা, তুমি একটিবার কথা বলো না, মা। তুমি যে বলেছিলে মা আমার জন্য তুমি খাবার নিয়ে আসবে, মা। তাহলে কোথায় গেলে, মা? আপনারাই দায়ী, আপনারাই আমার মাকে মেরে ফেলেছেন, না গোপাল, কি বলছিস? আপনারাই মেরে ফেলেছেন আমার মাকে। তা সত্য গোপাল, এর পাপের ফাঁকি একমাত্র চম্পলার অধীশ্বর। তা বলে এই বলে আমায় ধিক্ষের দেশ নেই গোপাল, অমনি করে অনেক আদেশ নেই। আমি কথা দিলাম তোরে মা তোকে ছেড়ে যখনই সারাটি জীবনের মতো চলে গিয়েছে, তুই আজ হইতে মাওরি চম্পলের প্রসাদে থাকবে। এই মতে মাওরি চম্পলের স্বর্ণ সামন্তকে লয়ে মহামন্ত্রী সেনাপতি মশাইকে নিয়ে তোরে মায়ের সব কাজ করবো।
কিন্তু মহারাজ, আজ থেকে যে আমি আর মা ডাকতে শুনতে পাবো না। গোপাল, এ তো ভালো কথা গোপাল। এই রাজপ্রাসাদে থাকবে শুধু তাই নয়, তোর মায়ের সৎকাজের ব্যবস্থা করতে হবে তো। তারা সেনাপতি মশাই, গোপাল মহারাজ, আপনি তো আমাকে পেট ভরে খেতে দেবেন, তো অবশ্যই। কিন্তু সেনাপতি মশাই, আপনারা কি পারবেন আমার মাকে ফিরিয়ে দিতে? আপনারা কি পারবেন আমার মাকে মা ডাকতে শোনাতে? না গোপাল না, আমি পারবো না গোপাল, আমি পারবো না। তোমার কাছে আমি কৃতজ্ঞ। সেনাপতি মহামন্ত্রী বল, এই মুহূর্তে আমি কঠোর প্রতিজ্ঞা করলাম, লক্ষিন্দরে আমি কোনোদিনই বিবাহ দেবো না। আপনারা ধাত্রী মায়ের সৎ কাজের ব্যবস্থা করো। মশাই, বল গোপাল, আপনারা ছোবেন না আমার মাকে। কি বলছিস কি? আপনাদের অর্থ দিয়ে আমি মায়ের সৎ কাজ করবো না। তোর হাতে তো করি নেই। আজকের দিনে তোর মায়ের সৎ কাজ করার জন্য অনেক কড়ির প্রয়োজন। তুই কড়ি কোথায় পাবি বল তো গোপাল? আমি যে এই চম্পলার নগরে নগরে ভিক্ষা করবো, সকল মা বাবাদের দরজায় যাবো, গিয়ে বলবো বাইরে ওগো চম্পকনগর পড়ে যাবে ঘর। মাতৃহারা সন্তানের বেকুল কান্না, নিজের ক্ষমতায় মাতৃ সৎ কাজের ব্যবস্থা করবে। আপনারা যে যা পারবে এখানে এসে দান করে যাবেন। মা, মাসিরা, আজকে আপনাদের উপর আমার ভরসা। আপনারা যদি একটু করে পয়সা দান করেন, তবে যে আমি আমার মায়ের সৎ কাজ করতে পারবো। আমার কোনো ভক্ত নেই যে মাকে ভালোবাসে 10, 20, 50 টাকা এসে দিতে পারে। সত্যি গো, মা শব্দটির কথা কিন্তু ছোট্ট, কিন্তু এর ব্যাখ্যা করতে গেলে অনেক বড়। এমন কোনো ভক্ত নেই যে মাকে ভালোবাসে। এদিকে এক মা এসে সন্তানের কান্নায় 10 টাকা দিয়েছে। আপনারা সকলে মিলে আসুন, সকলে মিলে ভাগিদার হবেন এক মায়ের সৎ কাজ করার জন্য সন্তানের সাথে। সকলে মিলে আসুন। আমায় ভিক্ষা এর পরবর্তী শেষ লক্ষ্মীন্দরের পায়রা উড়ানো। নগরবাসী তোমরা ভিক্ষা দাও ওগো তোমরা
আপনাদের সামনে বেহুলা লক্ষিন্দরের পায়রা উড়া। তাই তো আনন্দ আনন্দ আনন্দ। যে রূপসী কন্যার জন্য আমি পাগল হয়েছিলাম, যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, তাই তো আমার পিতামাতা আমার হস্তে পায়রা তুলে দিয়ে বলছে, লখাই রে, এটাই নাকি বিবাহ। তাই তো আজ পিতামাতা যখন আমার হস্তে পায়রা তুলে দিয়েছে, আমি পায়রাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই। পায়রা যে আমার জীবন মরণ, তাই তো আমি পায়রাকে নিয়ে খেলাধুলো করব। তাই তো একাই খেলাধুলা করলে হবে না, রয়েছে আমার নকরিদা, নকরিনাকে দিয়ে আমরা দুজনে মিলে এই পায়রাকে নিয়ে খেলাধুলা করব। কোথায় নকরিদা? আরে ও নকরিদা, বন্ধু আসি, বন্ধু আসি, এসো বন্ধু এসো। উপর পারা যায় ও ভাদু, ও ভাদু লম্বা পারা যায় না, ওই মাছ পাড়াতে সবজি নাচে, পান দিলে পান খায় না, ভাদু লেলে পয়সা দুয়ানা, কিনে খাবি মিশ্রির দানা। তুমি কি বললে? কি বললাম? কি যেন বলতে বলতে এলে? আমি বললাম ওই পাড়া যেও না, ও পারা যাবো না কেন? ওই পাড়াতে সত্যি আছে, হ্যাঁ পান দিলে পান খেও না, পানে অনেক কিছু দিয়ে দেয়। তাই শোনো বন্ধু, হ্যাঁ। আজ আমি তোমায় কেন ডেকেছি তুমি জানো? কেন ডেকেছো? তুমি জানো না আজ তোমায় কেন ডেকেছি জানো? যে রূপসীর জন্য আমি পাগল হয়েছিলাম, যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, হ্যাঁ, সেই রূপসী কন্যা নাকি পায়রা। আমার পিতামাতা হস্তে তুলে দিয়ে বলছে, লখাই রে, এটাই নাকি বিবাহ। এটাই বিয়ে? হ্যাঁ, বন্ধু আমিও বিয়ে করব। বিয়ে করবে তো? তুমি যে বিয়ে করবে? এটা আমার পায়রা, হ্যাঁ। এটাই হচ্ছে আমার জীবন মরণের সাথী। একে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই বন্ধু। ও আজ তোমায় কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? এই পায়রাকে নিয়ে আমরা খেলাধুলো করব। ও খেলাধুলা করব? হ্যাঁ, বেশ, তবে খেলাধুলা করব। খেলাধুলা করবে? হ্যাঁ। তাই হবে বন্ধু। চলো। আমি এমন পায়রা পেলাম বন্ধু, যে আমার সাথে কথা বলে গো পায়রা, তাই বুঝি? কথা বলে গো। আমি দাও, আমায় দাও বন্ধু, আমার পায়রাকে দাও। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, যে পায়রায় আমায় কথা বলে গো পায়রা, কথা বলে গো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আমায় দাও, এই নাও বন্ধু, এই নাও। দাও।
আমার প্রাণ পায়রা নিয়ে বেঁচে থাকবো সারাটি জীবন পায়রাই আমার জীবন সাথী পায়রা আমার জীবন সাথী পায়রাই আমার প্রাণ কথা বলে গো পায়রা কথা বলে গো পায়রা আমায় কথা বলে পায়রা আমায় কথা বলে আমারও সাথে পায়রা আমারও সাথে পায়রা আমারও সাথে আমারও সাথে পায়রা আমারও সাথে বন্ধু আমি পায়রাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই জীবন বেঁচে থাকবে আমি পায়রাকে ছাড়া যে কিছু বুঝি না পায়রাকে ছাড়া কিছু বুঝো না না বন্ধু আমাকেও না বন্ধু আমি পায়রাকে যতটা ভালোবাসি তোমাকেও ততটা ভালোবাসি বন্ধু আমাকেও হ্যাঁ বেশ তাই চলো বন্ধু এই মুহূর্তে আমরা চলে যাই তাই তো এই মতো মনসারে বেশ দূরে রেখে গ্রামের কুলবধূ রূপ ধারণ করে যাব ওই ফুল বাগানে দেখা যায় চন্দ্রমণি সদাগরের কনিষ্ঠ সন্তান শ্রীমানে দুর্লভ লক্ষ্মীধর সেই পুষ্প বাগানে ওই জন্য সোনারি পায়রা দিয়ে ভরে রেখেছি না না সেই সোনারি পায়রা দিয়ে আমি খেলাধুলা করতে যাব তবে ছলে বলে কৌশলে যে করে হোক না কেন ওই উজারি নগরে বিহলারে বস্তু বাজারে বসাবো কোথায় দিদিগো এসো দিদি এসো বিলম্ব নাই দিদিগো বলো ভগ্নি আজ নিজের বেশকে দূরে রেখে বৃদ্ধ আমরা যাবো গ্রামের কুলু রূপ ধারণ করি ওই রয়েছে চম্পলা নগর সেখানে যাব চলো এসো বন্ধু এসো আমরা পায়রা খেলি এই নাও বন্ধু এই নাও এই তুমি নাও পাশা আমাকে দাও আমাকে দাও না কি মজা বন্ধু না ও বাছারা কে কে তোমরা গো ও বন্ধু আমরা আমরা এই গ্রামের কুলবধূ এই গ্রামের কুলবধূ হ্যাঁ। তোমরা এখানে কি করতে এসেছো ও আমরা এখানে কি করতে এসেছি জানো আমরা নানান রকমের পুষ্প তুলতে এসেছি পুষ্প তুলতে এসেছো হ্যাঁ। তাই তোমরা পুষ্প তুলো আমরা পায়রা খেলছি তারাও আমরা যখন পুষ্প তুলবো হ্যাঁ। নিশ্চয় তুলবো কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না কি কথা বলবে তুমি বলো তোমাদের হস্তে এমন কি রয়েছে এটা হচ্ছে আমাদের পোষা পায়রা পোষা পায়রা হ্যাঁ ভারী সুন্দর তো তবে তোমরা দুই সখা মিলে ওই সুন্দর পায়রা নিয়ে খেলাধুলা করছো হ্যাঁ। তবে আমাদেরকে খেলাতে নিবে না আমরা এই খেলাতে নেবো না কেন নিবো না বন্ধু নিবো না আমরা দুই বন্ধু ছাড়া কে ফেলবে না আমরা মেয়ে মানুষ খেলবো না সত্যি বলেছো বন্ধু আমরা কিন্তু ওদেরকে দেবো না শোনো আমাদেরকে যদি নাও তোমাদের দল ভারী হবে হ্যাঁ তোমাদের দুজন তোমাদের দিলে আমরা কতক্ষণ পরে পাবো আমরা আর আমরা দুজনে খেলবো ও পাবে একবার বন্ধু আজ ওরা যখন বারবার যখন বলছে এই পায়রা খেলা ওরাও খেলবে তাই আমরা চারজন মিলে খেলি না বন্ধু দিও না বন্ধু হ্যাঁ কেন বন্ধু বলে দিব নাইলে আমি বাড়িতে আমার পিতামাতা কিছু বলবে না আমার পিতামাতা আমায় খুব ভালোবাসে বন্ধু বন্ধু দিও না দিয়ে দিচ্ছি বন্ধু আমরা চারজন মিলে খেলবো আরো খেলা ভালো লাগবে দিয়ে দিবে হ্যাঁ যাও পরে তাই বুঝে বন্ধু খেলা। তুমি ওই কোনায় দাঁড়াও আর তুমি এখানে দাঁড়াও বেশ। আমি এখানে দাঁড়াচ্ছি তাই শুরু হোক পাশা খেলা বেশ, সবাই একসাথে খেললে ভালো লাগবে তাই আমরা পায়রা খেলবো চারজনে মিলে বেশ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ
গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আপাই দাও আর ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বন্ধু আমাকে আর বিষ্ণু প্রিয়া আরো সখা নদী আরো নিমাই কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা এই দাও আর বিষ্ণু প্রিয়ার বুকের ধন নদী আরো নিমাই কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা তাই তো এই সোনার পায়রা আমি উড়িয়ে দিব এই মতে এই সোনার পায়রা উড়ে গিয়ে বুঝবে বিউলারে ওই মস্ত বন্ধু আমার পায়রা উড়িয়ে দিল তারা কোথায় গেল সে পায়রা আমি পায়রা ছাড়া বাঁচবো না বন্ধু আমার পায়রা এনে দাও না মানুষ দিও না এ মেয়ে না মানুষ দিয়ে দিল বললাম খেলা নিব বন্ধু আমাকে পায়রা এনে দাও না আমি পায়রা ছাড়া বাঁচবো না কোথায় পায়রা আজ যেন আমার মস্তকে এই সুন্দরী পায়রাটি আমার মস্তকে উড়িয়ে এসে বসেছে তাই এই পায়রাটি দেখে মনে হয় এই স্বর্ণের পায়রা আজ এই পায়রাটি দেখতে তো এত সুন্দর যার এই পায়রাটি সে তার এর থেকে অনেক সুন্দর হবে আমার মনে বলছে তাই আজ সচিগণকে দেখে এই পায়রাটি নিয়ে আমরা খেলা করব কোথায় জয়া চলে এসো তোমরা শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চেংরা না দেখে সবাই করে হায় হায় কি বলবো আমার রূপের কথা কত ঘাইল কত পাইলো ব্যথা না না রে না না রে তোরা নজর দিসি না ওই আমি কচি কলি ফুলের ডালি অসময়ে হিরো নজর দিসি না সখী আজ একটা জিনিস লক্ষ্য করেছ দেখো কত সুন্দর স্বর্ণের পায়রা সত্যই বলেছো আজ যেন তোমার হস্তে রয়েছে স্বর্ণ পায়রা তাই এই পায়রাটাকে নিয়ে সকলে মিলে খেলা করবো বেশ। কেমন আরিও ও বনের পাখি রে আরে
ডাকিস নয়ন প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস নয়ন প্রিয়া প্রিয়া বলে তার সখী এই পায়নাটিকে নিয়ে আমরা খেলাধুলা করবো বেশ। কেমন? চলো খেলি চলো কোথায় বন্ধু? এসো না বন্ধু, কোথায় রয়েছে আমার পায়রা? এসে দাও, সই। দাও। কোথায় বন্ধু পায়রা? এ কি বন্ধু? এনো শোন আহারে, আজি পায়রা আজ উড়ে এসে লাগলো মনে তো ওদের কাছে এসেছে, তাই তুমি পায়রাটা চাও না বন্ধু? এই যে শুনছো ও মেরা কি হয়েছে?
এই পায়রাখানা আমাদের হয়? হতে পারে না, এটা আমাদের সখীর পায়রা। এটা আমাদের পায়রা, আমাদেরকে দাও। আমাদের পায়রা? না, এই পায়রার কি তোমাদের নাম লেখা রয়েছে? অবশ্যই রয়েছে। আমাদের পায়রার প্রমাণ দিতে পারবো আমি। প্রমাণ? হ্যাঁ হতে পারে না, সখী তারা কি বলে? হ্যাঁ বলছি তো, প্রমাণ দিতে পারবো আমাদের পায়রার। বন্ধু, হ্যাঁ। ওরা পায়রা দিতে চাচ্ছে না। এই যে হ্যাঁ বলো। আজ মনে হয় তোমরা রাজঘরী রাজপুত্র। হ্যাঁ, আজ তোমরা এই বনের মাঝে মানে কিসের জন্য এসেছো? আজ কেন এসেছি জানো? আজ আমরা দু বন্ধু মিলে পায়রা খেলা খেলছিলাম। আজ পায়রা হঠাৎ করে উড়ে চলে এসেছে তোমাদের কাছে। তাই? হ্যাঁ। কি করে বুঝলি এই পায়রাটি তোমার? এটি পায়রাটি আমাদের গো। আমরা ছোট হতে পারে থেকে না। মানুষ করেছি এই পায়রাকে, আহারে। আমরা চিনতে পারবো না। কখনো হতে পারে না, এটি পায়রা আমার। ও গো আমাদের পোষা গো পায়রা, ও গো ছিল আমাদের কাছে। সখী দেখো কেমন কথা বলছে। উড়ে এসে ও গো কন্যা বসে তোমার মস্তকে গো কন্যা, বসে তোমার মস্তকে। দিয়ে দাও, দিয়ে দাও। আমাদেরও পোষা গো পায়রা, ও কন্যা ছিল আমাদের কাছে। ওই না উড়ে এসে বসে গো কন্যা তোমারও মস্তকে গো কন্যা, বসে মস্তকে। হ্যাঁ, দাও না, বলো, দাও, দাও। দাও, 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 দাও। হনা, দিব না। আমাদের পায়রা। আমাদের। আরি তোমারও পোষা পায়রা গো, দাও না গো। উড়িয়া আসিল, উড়িয়া গো শিব গো না গো, আমারও মস্তকে না গো, আমারও মস্তকে। দাও না গো, তোমরা কি আমার পয়সাটা দাও না। আমি যে পয়সাটা বাঁচতে দিব পারবো না না। আমরা। আমার মতো কান্না করো, দাও না, দাও না। পয়রাই আমার জীবন গো বড়, সখী ওই না পয়রাই আমার প্রাণ, ওই না পয়রা ছাড়া বাঁচিতে পারিব না, বলি যে তোমারে গো কন্যা, দিব না। বলি যে তোমারে। দাও না গো, পয়রাটা দাও না। ওগো তোমার যদি জীবন হয় গো না গো, পায়রা আমারও পরানো, খন্ডর পায়রা আছে আমারও হৃদয়ে না গো, আমারও হৃদয়ে। দাও না, দাও না। ছাড়া বাঁচবো না। এসে নাও। এতে শোনো, হ্যাঁ বলো। সত্যি যদি তোমাদের এই পায়রাটি হয়ে থাকে, হ্যাঁ, আমি একটি কথা বলবো। কি কথা বলবে তুমি বলো। মনে হয় তোমরা রাজঘানী রাজপুত্র। হ্যাঁ, আছি সখী বলবো, তবে শোনো কর্ণপাত করে আমি কিছু তাই হবে বলতে গো। চাই। ও গো কেমন তোমার মাতা পিতা, ও নাগর কেমন তোমার হিয়া, আমার কথা বলছো তুমি? এত বড় যুবক হয়ে গো তোমার কেন দেয় নাই বিয়া, এত বড় যুবক ছেলে গো। আরে কেমন তোমার মাতা পিতা,
বড় যুবকের গো। কি বলছো তুমি? হ্যাঁ, এত বড় কথা বললে? বন্ধু আজ কি বললে শুনতে পেলে? আমরা তো জবাব দিব বন্ধু। আমরা কিন্তু পুরুষ, অবশ্যই। আজ মেয়ে মানুষ হয়ে যদি এত বড় কথা বলে, হ্যাঁ, আমরা পুরুষ হয়ে কিন্তু সহ্য করবো না। আমাদের পায়রা নিয়ে নিয়েছে। তাই আমাদেরও কিছু বলি। অবশ্যই বলবো। না ভালোই আমার মাতা পিতা, ওই না ভালো তাদের হিয়া, তোমার মতো কন্যা পাইলে গো। ও কন্যা দিতই আমার বিহা, তোমার মতো কন্যা পাইলে গো। ছি, 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 ছি। হ্যাঁ, সে কখনো হতে পারে না। আমার মতো কন্যা মানে তাও মানে তুমি বিয়ে করোনি? না আর আমার মতো কন্যা তুমি জীবনে পাবেও না। বলছো তুমি? আজ এই রাজকন্যা রাজপুত্র এই ব্যবহার আমি স্বপ্নে ভাবতে পারিনি। আজ এই সুন্দরী কন্যা দেখে তার পিছনে পিছনে আসবে, তাই আমি তোমাকে পরিচয় মানে কি বললি? পরীক্ষা করলাম। তা আমি কিছু বলতে চাই। আর কি বলবি? আরে কথাই তোমার বাড়ি ঘর, আরে কি বা তোমার নাম, কি বা তোমার মাতা পিতা, ওই না বলো নাই আমারে, কি বা তোমার মাতা পিতা গো। এসো এদিকে। বন্ধু আমাদের পরিচয় নিতে চাই। পরিচয় দিব আমরা। আমরা দেব। আজ আমরা যদি পরিচয় না দিই আমাদেরকে কা পরিচয় বলবে? পুরুষ বলবে। সত্যি। চম্পলাতে বাড়ি আমার, ওই না চম্পলাতে ঘর, পিতার নাম কি চাঁদ সদাগর গো। ওনা নিজের নাম লক্ষিন্দর, পিতার নাম কি চাঁদ সদাগর গো। এই ব্যাপার হ্যাঁ, আজ তবে পায়রাখানা দাও না আমায়। আমি দেব, দেবে? দেব অবশ্যই দেব, কিন্তু দাও। দাঁড়াও। আনা কি করে বলবো আর? শোনো সখী, এই পায়রাটি তো আমি দিতে পারবো না, এই পায়রাটি আমার, তাই আমি দেব না, দেব না, কখনো আমি দেব না। তুমি পায়রাখানা দেবে না? আজ তোমাকে এতবার বোঝা সত্ত্বেও তুমি পায়রাখানা আমরা হস্তে তুলে দিলে না। না দেব না, সবাই দেব না, আমরা কেউ দেব না। তাহলে শুনে রাখো কন্যা, আজ আমার বাণী, আজ এই পায়রা যখন তুমি আমার হস্তে তুলে দিলে না, তোমাকে আমি একটা কথা বলতে চাই। এমন কি কথা? আজ নয় কাল আমার পিতামাতা আমার বিবাহ দেবে। যখন আমার বিবাহ দেবে, এই পায়রাখানা যখন তুমি আমার হস্তে তুলে এটা দিলে না, আমি চম্পলনগরে যদি আমার বিবাহ হয়, আমি চম্পলনগরে নিয়ে যাবো তোমায় আমার বউ